দীপ্ত বিশেষ সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সৈয়দ রেফাত আহমেদ। কিছুক্ষণ আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে শনিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে। ২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান তিনি। ২ বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন সৈয়দ রেফাত আহমেদ। প্রধান বিচারপতির পরই শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও ২ উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। ফারুকিয়া আজম যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে পৌঁছাবেন। তিনি সোমবার বা মঙ্গলবার শপথ নিতে পারেন। এই ৩ উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের আচরণ করিব। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়কে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এস আলম গ্রুপের কয়েকশো বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। তাদের বাধা দিলে কর্মকর্তাদের উপরে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এ সময় শফিউল্লাহ সর্দার, মামুন, আব্দুর রহমান ও বাকি বিল্লাহ সহ ব্যাংকের ৫ জন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। সকাল 10:15টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে কর্মকর্তারা অবস্থান নিলে এ ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তারা জানান, তারা জামানতবিহীন ও অনিয়ম করে ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকশো জন কর্মকর্তা সহ প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন। তাদের বাধা দিলে বহিরাগতরা এলোপাতাড়ি গুলি করেন। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গ্লোবাল এগ্রো ট্রেড প্রাইভেট লিমিটেড গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১৫ জনের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ৮ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। রবিবার ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর আসামি পক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৮ অক্টোবর নতুন দিন ধার্য করেন। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে দুদক। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় থানাগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাশিমুর রহমান। কাশেম, জেলায় থানাগুলোয় পুলিশের উপস্থিতি আপনি কেমন দেখছেন? এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমাদের জানাবেন। তানিয়া যেমনটি বলছিলেন, মাগুরাতে 4টি থানার কার্যক্রম আসলে সেইভাবে এখন পর্যন্ত শুরু হয়নি। যে সরকার পতনের পর এই যে সারা দেশে যে বিশৃঙ্খলা, তার
বাইরে মাগুরাও ছিল না। মাগুরাতে প্রচুর পরিমাণে ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছিল, যা এখন পর্যন্ত বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও চুরির মতো ঘটনা ঘটছে। যদিও এই বিষয়টি ছাত্র জনতা তারা রাতে কিন্তু বিভিন্ন মন্দির বাজার পাহারা দিচ্ছেন। তো এই যে থানার কার্যক্রম, গতকাল আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে থানাতে একটি প্রেস ব্রিফিং করা হয়েছিল, যেখানে সেনা সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার তারা ছিলেন। তারা আমাদেরকে জানিয়েছিলেন যে অর্ধস্তন যে কর্মকর্তা বা পুলিশ সদস্য যারা আছেন তারা 11 দফা নিয়ে আন্দোলন করছেন। সেই আন্দোলনের কারণে তারা আসলে এখনো কর্মে যোগ দেননি। তবে ঊর্ধ্বস্তন যে কর্মকর্তা যারা আছেন, পুলিশ প্রশাসন, তারা কিন্তু মাগুরাতে নিয়মিত তাদের যে কাজ সেই কাজটি করে যাচ্ছেন। আজ আমি মাগুরার যে জেলা কারোর সাথে কথা মাগুরা থেকে থানার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন কাশিমুর রহমান। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনের হামলার মুখে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল থেকে ৭৬,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নিল রাশিয়া। চলতি সপ্তাহে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এরপর দেশটির একাধিক স্থানে হামলা চালায় সেনারা। এরই মধ্যে তারা রাশিয়ার অভ্যন্তরে ১০ কিলোমিটার অগ্রসর হয়েছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। কয়েকদিন ধরেই হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর সময় ড্রোন হামলায় শিশুসহ ২০০ রোহিঙ্গা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, সোমবার মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর কাছে এ ঘটনা ঘটেছে। নিহতরা মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনী একে অপরকে দায়ী করছে। তবে হামলার দায় অস্বীকার করেছে আরাকান আর্মি। এই ছিল এখনকার মতো। পরবর্তী বিশেষ সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।